মতো এবারের এপিসোডেও আপনাদের পাঠানো 6টি ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। প্রিয় লিসেনার্স, ঈদ স্পেশাল এপিসোড কিন্তু আসছে। প্রতিটা ঈদেই আমাদের স্পেশাল কিছু আয়োজন থাকে। এবার সপ্তাহব্যাপী আমরা এই আয়োজনটা করেছি। তবে সপ্তাহে 7 দিন থাকলেও 7 দিন কিন্তু ঈদ স্পেশাল এপিসোড থাকছে না, কারণ একটি এপিসোড করার পর সেটা শোনার জন্য কিন্তু সময় দিতে হয়। এই জন্য আমরা এই ঈদের সপ্তাহে 4টি স্পেশাল এপিসোড রেখেছি। আপনাদের সকলের প্রিয় ঘটনা সংগ্রাহকগণ ঘটনা পাঠিয়েছেন, তাদের ঘটনাগুলো নিয়েই আমরা ইনশাল্লাহ হাজির হব। প্রিয় লিসেনার্স, আশা করছি এবারের ঈদ স্পেশাল এপিসোড আপনাদের সকলকে ভয়ের শিহরণ দেবে ইনশাল্লাহ। আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 143তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ মনির হোসেন। উনি ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে। উনি মূলত ছোট ছোট 2টি ঘটনা পাঠিয়েছেন। এই ঘটনা দুটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবার নাম মোহাম্মদ মাসুদ আলম। প্রথম ঘটনাটি ওনার বাবার বিয়ের আগের ঘটনা, তখন তিনি কিশোর, তখন তার বয়স ছিল 18-19 বছর। আর দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার বছর 3-4 পরে ঘটেছিল। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনা যখন ঘটে তখন, মানে প্রথম ঘটনার কথা বলছি, তখন সময়টা ছিল 80-র দশকের একদম শুরু। তখন উনি বিয়ে করেন নাই। তো ওনাদের যে চাচিতারা গ্রাম, এই গ্রামের দক্ষিণ দিক বরাবর হচ্ছে দেলুয়া গ্রাম। আবার দেলুয়া গ্রামের পশ্চিম পাশে যে গ্রামটি, সেই গ্রামের নাম হচ্ছে ভোয়া গ্রাম। দেলুয়া গ্রামের দক্ষিণ পশ্চিম কর্নারে এবং ভোয়া গ্রামের দক্ষিণ পূর্ব অংশে 2 গ্রামের একটা ছোট্ট জায়গা রয়েছে, মানে 2 গ্রামের বর্ডার বলতে হবে। তো ওই জায়গাটাতে মাঝে মাঝে মেলা বসে। তো ওই বছরেও মেলা বসছে। তবে অন্যান্য মেলার মতো এই মেলাটা ছিল না। এই মেলাটা মূলত আসলে জুয়া খেলাকে কেন্দ্র করে বসে। এই মেলার ভেতরে যেতে হলে টিকিট কাটতে হবে। আর টিকিটের দামও ছিল ওই সময়ের প্রেক্ষাপটে বেশ আকাশচুম্বী বলতে হবে। আকাশচুম্বী এই কারণে, কারণ ওনাদের মতো কিশোর বয়সী যারা আছেন তাদের জন্য তো সেই টাকাটা অনেক বেশি। তবে টাকার অঙ্কটা খেয়াল না থাকায় ওনার বাবা বলতে পারেন নাই। তো মেলাটার চারপাশে টিন দিয়ে উঁচু করে বেড়া দেওয়ার কারণে বাইরে থেকে ভেতরে কি হচ্ছে কিছুই বোঝা যায় না, শুধু গান বাজনা শোনা যায়, এতটুকুই। কিন্তু ভেতরের কোনো কিছু দেখা যায় না। আর জুয়া খেলার পাশাপাশি সেখানে গান বাজনাও হয়। এদিকে কি হয়েছে, ওনার বাবা এবং তার বাবার বন্ধুরা এবং গ্রামের কিছু ছেলেপেলেরা মিলে ওই মেলায় যাবে। সেই মেলায় যাওয়ার ইচ্ছা পোষণ করছে। এখন এই যে টিকিটের টাকা, এই টিকিটের টাকা ওনারা কোথায় পাবেন? সবারই তো আর্থিক অবস্থা খারাপ। তো ওই সময় ওনাদের এলাকায় হাকিম নামক একজন চেয়ারম্যান ছিলেন, তার কাছে এনারা গিয়েছেন। 17 জন গেছেন। সেই চেয়ারম্যান সাহেবকে গিয়ে অনুনয় বিনয় করেন যে কাকা, আমরা মেলায় যেতে চাই, আমাদের কাছে তো টাকা নাই, আপনি একটু আমাদেরকে মেলায় ঢোকানোর ব্যবস্থা করে দেন। তো হাকিম চেয়ারম্যান যখন দেখলেন তার এলাকায় ছেলে পেলে যেতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে যাক। উনি কি করছেন, একটা কাগজে 17 জনের নাম লিখে দিচ্ছেন। নাম লিখে নিচে লিখে দিচ্ছেন যে এই 17 জন আমার লোক, এদেরকে মেলায় ঢুকতে দেওয়া হোক, 1 টাকাও যেন না নেওয়া হয়। তো এরকমটা লিখে সাইন করে দিয়েছেন এবং বলেছেন যে এইটা ওই মেলায় ঢোকার যে পাহারাদার আছে তার কাছে দিলেই হবে, আর বলবা যে হাকিম চেয়ারম্যান আমাদেরকে পাঠাইছে। তো ওনারা রাতের বেলা গেছেন মেলাতে। ঢুকতে কোনো সমস্যা হয় নাই, গুনে গুনে একদম 17 জনকেই ঢুকাইছেন। এখন গানের যেই অংশটা, যেখানে আসলে গান গাবে, গান বাজনা হবে, হায়ার করে লোক আনা হয়েছে, সেখানে গান বাজনা হবে। তো গান শুরু হওয়ার একটু আগে এই যে মনির ভাইয়ের বাবা যিনি মাসুদ আলম, তো ওনার জল বিয়োগের চাপ দিয়েছে। উনি বন্ধু বান্ধবদেরকে কিছু না বলে চিন্তা করছেন যাক বাইরে যাই, বাইরে থেকে কাজ সেরে আবার চলে আসবো। তো উনি সরাসরি গেট দিয়ে বের হয়ে গেছেন। বেরোতে কোনো সমস্যা নাই, ঢোকার সময় হলো সমস্যা। তো উনি কাজ সেরে যখন ভেতরে আসতে যাবেন,
তখন তো তাকে আটকেছেন ওই পাহারাদার, এই টিকিট দাও। বাইরে যাবার সময় তো তাকে কিছু বলে না, কিন্তু ভেতরে ঢোকার সময় তখন টিকিট চাচ্ছে। উনি তো বলছেন যে আমরা তো সেই 17 জনের লোকে চেয়ারম্যান সাহেব যাদেরকে পাঠিয়েছেন, ওরা তো কিছুই মানে না, বলে তাদেরকে তো ঢুকাই দিছি, তুমি আবার কোত্থেকে আসছো মিয়া ফাজিল কোথাকার, দাও টিকিট দাও। তখন উনি আবার বলছেন যে দাঁড়ান আমি আমার বন্ধুদেরকে ডাকছি, ওই যে 17 জন, তারা 16 জন আছে ভেতরে, আমি একা বাইরে, আমি তাদেরকে ডাকছি। চিৎকার করে তাদেরকে ডাকতে থাকেন। উনি দেখতে পাচ্ছেন গেটের ওখান থেকে তার বন্ধুদেরকে, কিন্তু সমস্যা হলো ওই যে গান বাজনা চলছে তো শব্দে তারা কিছুই শুনছিল না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও কোনো লাভ হলো না, তাদেরকে অনুনয় বিনয় করেও যখন কোনো লাভ হলো না, কি আর করা, হতাশ হয়ে উনি বাইরে দিয়ে ঘোরাফেরা করছেন, চিন্তা করছেন দেখি চারদিকে ঘুরে ঘুরে দেখি কোনো একটা ফাঁক ফোকর দিয়ে দেখা যায় কিনা, কিন্তু না, দেখা যায় না। ভিতরে কি হচ্ছে কিছুই দেখা যায় না, শুধু গান বাজনার আওয়াজই শোনা যায়। তখন ছিল শীতের সময়, সাধারণত শীতের সময়গুলোতে এই ধরনের মেলাগুলো হয়ে থাকে। উনি চিন্তা করছেন যে এখন এই শীতের মধ্যে কি করব। ওনার হাতে তখন ঘড়ি ছিল, একটা কাঁটাওয়ালা একটা ঘড়ি ছিল, ডিজিটাল ঘড়ি না, কাঁটাওয়ালা ঘড়ি ছিল। তখন সময় দেখলেন রাত 11টার মতো বাজে। উনি চিন্তা করলেন বাড়িতে চলে যাই, অযথায় ঘোরাঘুরি করে লাভ নাই, ঠান্ডা লেগে যাবে। এখন বাড়িতে যাওয়ার যেই রাস্তা, এই রাস্তা বা তিনটা, উনি একটা ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন, মানে মেলার পাশাপাশি একটা ব্রিজ রয়েছে আর কি, ওখানে দাঁড়িয়ে উনি চিন্তা করছেন যে এখানে তো অপশন তো তিনটা, যেখান দিয়ে আসছেন ওই দেলুয়া গ্রামের ওই দিক দিয়ে। এখন সমস্যা হলো এই রাস্তা একটা বাঁশ ঝাড় ছিল, ওই বাঁশ ঝাড়ে নাকি আত্মহত্যা করা একটা মেয়ের কবর ছিল। রাতে তো দূরের কথা, দিনের বেলায় ওই দিক দিয়ে যেতে গেলে নাকি এক অশরীরী ঢিল ছুটত। এবার আসি দ্বিতীয় পথ, এটা হচ্ছে ভোয়া গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায়, তবে বেশ দূর হয়। আর এদিক দিয়ে যেতে গেলে মান্নুর ভিটা নামক এক ভয়ঙ্কর জায়গা পড়ে। এই জায়গার কিন্তু ঘটনা আমরা দ্বিতীয় অংশে পাবো। তো যাই হোক, এরপর আছে তৃতীয় পথ। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তার সামনে বিশাল একটা ফসলি জমি। ওনারা স্থানীয় ভাষায় এই ধরনের বিশাল ফসলি জমিকে খুজ বলে থাকেন, ক্ষয় চন্দ্রবিন্দু রস্যৌ বর্গীয় জ, খুজ। আর সময়টা তখন তো শীতের সময়। কিছু ক্ষেতে সরিষা রোপণ করা হলেও অধিকাংশ ক্ষেতগুলোই তখন ছিল ফাঁকা, হয়তো কোনো কিছু বোনা হবে খুব তাড়াতাড়ি। এই খুঁজটা পাড়ি দিলেই চাচিতারা গ্রামেই উনি এসে পড়বেন। একই সাথে ওনাদের বাড়িও ছিল গ্রামের দক্ষিণ পাশে, তো এক কথায় বাড়িতে এসে পড়বেন আর কি। তার সামনে থেকে বেশ মোটা একটা আইল বা হাতাল বলে অনেকে, সোজা ওই খুঁজ বরাবর ওনাদের বাড়িটা যেদিকে ওইদিকে এসেই ঠেকেছে আর কি। তো আনুমানিক 25 মিনিট হাঁটা লাগবে, 25 থেকে 30 মিনিট। সমস্যা হলো এই পথে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজনেরও দেখা মিলবে না। উনি আসলে কোনোটা দিয়েই যেতে সাহস পাচ্ছিলেন না, বয়সটা তখন আর বেশি ছিল না। উনি তখন আবার মেলার দিকে ফেরত আসছিলেন, দেখি অনুনয় বিনয় করে ঢোকা যায় কিনা। হঠাৎ করে কি মনে করেন পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন আরে এটা তো তার কাকা। কাকা ওই আইল দিয়ে সোজা ওই চাচি তারা গ্রামের দিকে যাচ্ছেন। উনি কোন রকম চিন্তা না করে কাকা কাকা বলে দৌড়ে তার পিছু হাঁটতে থাকেন। দৌড় দিয়ে একটা জায়গায় থেমে গেছেন, তারপর হাঁটা শুরু করেছেন আর কি। কিন্তু ওই যে লোকটা, ওই লোকটা না কোনো কথা বলে না, দাঁড়ায়ও না, সে তার মতো হাঁটছে। এই যে কাকা কাকা বলে যে ওখান থেকে দৌড় দিয়ে তার কাছাকাছি এসে যে আবার হাঁটা শুরু করলো, একটা বারের জন্য সে পেছন দিকে তাকালোই না। এরপর এই মনির ভাইয়ের বাবা চিন্তা করেছেন, জানে এই লোকটা আমার কাকা না, কাকা হলে তো ডাকের উত্তর দিত, মনে হয় অন্য কেউ, আর কানেও মনে হয় কম শোনে। যাক ভালো হয়েছে, একজন তো পাইছি বাড়ি যাওয়ার জন্য। 10 মিনিটের মতো হেঁটেছেন ওইভাবেই। হঠাৎ করে ওই লোকটা কি করেছে, পশ্চিম দিকে হাঁটা শুরু করেছে, মানে উনি যেদিকে যাবেন ওই দিক থেকে পশ্চিম দিকে হাঁটা শুরু করেছে। এইভাবে হেঁটে যাচ্ছেন। এখন সমস্যা হলো যে উনি পশ্চিম দিকে হেঁটে গেলেও হয়তোবা উনি ওই চাচি তারা গ্রামেই যাবেন। মনির ভাইয়ের বাবা কি করেছেন, ওনার সাথে সাথে হাঁটা শুরু করেছেন। কিছু সময় হাঁটার পর হঠাৎ করে খেয়াল আসে, আরে এই লোকটা তো আমাকে ডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। ডাঙ্গা কি, ওই এলাকায় বর্ষার সময় নদীর যে পানিটা ঢোকে,
এরপর পানি যখন শুকাতে থাকে তখন এই খুজ, যেটা বললাম বিশাল ফাঁকা জমি, সব খুজের হাইট তো একরকম না, কিছু আছে নিচু জমি, ওই নিচু জমিগুলোতে মাছ জমা হতে থাকে। এরপর কৃষকরা কি করে, ওগুলোকে কোনোভাবে একটু আটকে দেয়, এরকম একটা কাজ করে। সাধারণত ওইগুলোকে ডাঙা বলে। ওই দিকে যাচ্ছিলেন মনির ভাইয়ের বাবা, বুঝতে পারেন তো স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই ওই ডাঙায় আমাকে চুবিয়ে মারার জন্য এ নিয়ে যাচ্ছে। ওনার একটু একটু সন্দেহ হতে থাকে। আবার চিন্তা করে, চোর না ডাকাত, চোর ডাকাতের খপ্পরে পড়লাম নাকি। উনি কি করেছেন, উনি ওই সময় খুব বাজে ভাষায় ওই লোকটাকে একটা গালি দিয়েছেন। আর গালি শুনে তখন ওই লোকটা পেছন দিকে ঘুরেছে। ঘোরার পর যেটা দেখেছেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই লোকটার আকৃতি মানুষের মতো হলেও মুখটা মনে হচ্ছে আগুনে পুড়ে একদম ঝলসে গেছে। চোখ কি ছিল না এটা বোঝা যাচ্ছিল, তবে দাঁত দেখা যাচ্ছিল, দাঁতগুলো ছিল সূচালো। সে খুব ভয়ঙ্কর ভাবে হেসে দেয়। অদ্ভুত ব্যাপার হলো, সে যে এত জোরে হাসছে, হাসির কোনো শব্দ নাই। এটা দেখার পর কারো কি আর মাথা ঠিক থাকে? চারপাশে কোনো বাড়িঘর নাই, মানুষ নাই, আছে শুধু চাঁদের আলো আর নিস্তব্ধতা। তিনি উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। খুব বেশি দূর যেতে পারেন নাই, আনুমানিক 25-30 গজ এগিয়েছেন। এরপর হোঁচট খেয়ে পড়ে যান। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি যেখানে অজ্ঞান হয়েছিলেন সেখানেই আছেন। তখনও ফজরের আজান হয়তোবা দেয় নাই। এরপর উনি একা একাই বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর আর কোনো সমস্যা হয় নাই, তবে হালকা জ্বর এসেছিল, এছাড়া কোনো সমস্যা হয় নাই। এটাই ছিল প্রথম ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে এই মান্নুর ভিটা কেন্দ্রিক, যেটা একটু আগে আমরা বলেছি। তো ওনার বাবা তখন বিয়ে করেছেন, এই ঘটনার বেশ কিছু বছর পরে আর কি। ওনার বাবা তখন নতুন বিয়ে করেছেন একদম। সারাদিন কৃষিকাজ করেন আর রাতের বেলা যেতেন শ্বশুর বাড়ি। তখনও ওনার স্ত্রীকে, মানে মনির ভাইয়ের মাকে বাড়িতে আনা হয়নি। শ্বশুর বাড়ি ছিল ভোয়া গ্রামে, যে গ্রামের নামটা আমরা ঘটনার শুরুর দিকে বলেছি। তো একদিন রাত্রে উনি সাইকেল নিয়ে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। তো যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার উত্তরে চাচিতারা গ্রাম আর দক্ষিণে হচ্ছে ওই যে সেই দেলুয়া গ্রাম। তো দেলুয়া গ্রাম এবং ভোয়া গ্রামের খুঁজটা হচ্ছে ওই দিকটাতে। সময়টা ছিল বর্ষাকাল। নদীর পানি চাচিতারা গ্রাম থেকে যেন বেরিয়ে যেতে পারে, তাই মান্নুর ভিটার কাছাকাছি রাস্তা করে একটি পানির লাইন তৈরি করা হয় দেলুয়া এবং ভোয়া গ্রামের খুঁজের দিকে। তিনি সাইকেল নিয়ে ওই যে একটা ডাঙ্গা রয়েছে ওটার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। সাইকেলটা ছিল একদম নতুন। তো উনি চিন্তা করেন সাইকেলটা পানিতে ভিজাবো, একটু উঁচু করে 3-4 পা ফেললেই তো পার হয়ে যাব। আর ওখানে পানিও তো বেশি ছিল না, সর্বোচ্চ গোড়ালি পর্যন্ত বা এর থেকে একটু বেশি হবে, হাঁটু পর্যন্তও না। তো উনি যেইভাবে সেই কাজ, উনি সাইকেল থেকে নেমে সাইকেল উঁচু করে পানিতে নেমেছেন। 2 পা ফেলার পর সাইকেলের আগার চাকা, সামনের চাকা যেটা ব্রেকের সাথে যে চাকাটা থাকে, ওটা ওই পার ছুঁয়ে ফেলেছেন। তখন হঠাৎ করে দেখা যায় যে একটা বাচ্চা ছেলে সাইকেলের আগার চাকাটা খপ করে ধরে ফেলেছে। এই ছেলেটা কোত্থেকে আসলো? এই ছেলেটাকে আগে তো উনি কখনো দেখেন নাই। তখন যে খুব বেশি রাত ছিল তাও না। ওই ছেলেটা সাইকেলের আগার চাকা ধরেছে। অদ্ভুত ব্যাপার, সাইকেলটা উনি এক চুলও নড়াতে পারছেন না, কোনোভাবেই নড়াতে পারছেন না উনি তো বুঝে যান এটা আর যাই হোক, এই বাচ্চাটা মানুষের সন্তান নয়, নিশ্চয়ই এটা একটা পিশাচ। মানুষের সন্তান হলে গায়ে এত শক্তি থাকতো না এই বয়সের কোনো বাচ্চার গায়ে, যেটা থাকার কথা। ভয়ে তো ওনার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। উনি সাইকেল উঁচু করে ধরে রেখেছেন আর ওইদিকে সাইকেলের সামনের চাকা আর একটা এরকম পিশাচ ধরে রেখেছে। উনি বুঝতে পারছিলেন। হঠাৎ করে ওনার মনে হচ্ছে যে এই যে ওনার পা যে পানির মধ্যে আছে, ওই পানিটা প্রচন্ড গরম হয়ে গেছে এবং টক বগিয়ে মনে হচ্ছে ফুটছে, এমন একটা অবস্থা। ওই ভিটার আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়িও নেই, ডাকাডাকি করে কোনো লাভ হবে না, কোনো মানুষও আসছিল না এই রাস্তা দিয়ে। এদিকে পানি হঠাৎ করে খুব গরম হয়ে গেছে বলে ওনার কাছে মনে হচ্ছিল। কি করবে, পানিতে থাকতে পারছে না, আবার সাইকেলটা সামনে ধরে রেখেছে, উঠতেও পারছেন না। উঠলে এই পিশাচটার খপ্পরে পড়বেন, কি করবেন
উনি অনেক কষ্টে শরীরের শক্তি সংগ্রহ করে আল্লাহর নাম স্মরণ করে ওই সাইকেলটা কি করেছেন, পাড়ের দিকে ওই পিশাচটার গায়ে ছুঁড়ে মারার চেষ্টা করেছেন। এটাতে উনি সক্ষম হয়েছেন আল্লাহর রহমতে। আর তখন হয়েছে কি, ওই পিশাচটা পাশে থাকা একটা তুত গাছে গিয়ে উঠেছে। তার গাছে ওঠার স্টাইলটা ছিল অন্যরকম। পিশাচটা যে গাছের দিকে ঘুরে দৌড়ে উঠবে বিষয়টা এরকম না। পিশাচটা কি করেছে, এই মনির ভাইয়ের বাবার দিকেই মুখ রেখে উল্টো দিকে হাঁটা শুরু করেছে। উল্টো দিকে হাঁটতে হাঁটতেই একদম অনায়াসেই গাছে উঠে গেছেন। গাছে উঠে একটা ডালের উপর বসে পড়েছে। প্রিয় লিসেনার্স, আপনি একবার ভাবুন, কেউ উল্টো দিকে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে একটি গাছে অনায়াসেই উঠে যাচ্ছে, তাও আবার উল্টো হেঁটেই নিচ থেকে উপরে উঠে যাচ্ছে, উঠে ওখানে বসে পড়েছে। বিষয়টা কতটা ভয়ঙ্কর। এদিকে এই দৃশ্য যখন উনি দেখেছেন, উনি 100% নিশ্চিত হয়েছেন যে এটা নিঃসন্দেহে পিশাচ। তুত গাছ কিন্তু খুব বেশি বড় ছিল না, ছোটখাটো ছিল আর কি। তো মাটি থেকে মোটামুটি 6-7 ফুট উচ্চতায় গিয়ে ওই জিনিসটা বসেছে। এদিকে এই যে মনির ভাইয়ের বাবা, উনি সাইকেলটা উঠাবেন, সাইকেলটা মাটিতে পড়ে রয়েছে, উনি যখনই উঠাবেন রুকুর হালতে গিয়েছেন, মানে ঝুঁকে পড়ে সাইকেলটা তুলবেন, উনি তো ওই অবস্থাতেও কিন্তু ওই পিশাচের দিকে তাকিয়েছেন যে ও কি করে। যখনই উনি ঝুঁকে পড়ছেন ওই সময় উনি খেয়াল করেন ওই পিশাচটা ওই ডালে বসে তার দিকে লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন উনি আবার সোজা হয়ে যান, তখন আর পিশাচটা লাফ দেয় না। তখন উনি কি করেছেন, উনি পা দিয়ে সাইকেলটাকে উঁচু করে হাত দিয়ে ধরে ফেলেছেন। এরপর উনি সাইকেলে উঠবেন, এমন সময় দেখেন যে ওই পিশাচটা নাই। কোথায় গেল? হঠাৎ করে পেছন থেকে কোনো কিছুর খুঁড়ের আওয়াজ, আবার ফসফস শব্দ। পেছন দিকে তাকিয়ে দেখতে পান একটা বিশাল আকৃতির ষাঁড় রাগে মাটির উপর পা দিয়ে শব্দ করছে, মাটির উপর বারবার আঘাত করছে। এটা তো ওই খুঁড়ের আওয়াজ হচ্ছে আর ফসফস শব্দ করছে। এরপর ওই ষাঁড়টা ওনার চতুর্দিকে ঘুরতে থাকে, উনি আগাচ্ছেন আর তার চারদিকে ঘুরছে। একটা পর্যায়ে হঠাৎ করে মনে হলো ওই ষাঁড়টা বাতাসের সাথে মিলিয়ে গেল। একটা দমকা বাতাস হয়ে ওই যে খুঁজের যেই দিকটা থেকে উনি এসেছিলেন, মনে হচ্ছে দমকা বাতাসটা ওই দিকে চলে গেল, ওনার কাছে এটা মনে হলো। এরপর আর কোনো সমস্যা হয় নাই। এই মনির ভাইয়ের বাবা মনির ভাই নানা বাড়িতে চলে আসেন। নানার বাড়িতে যাওয়ার সাথে সাথে মনির ভাইয়ের নানা মনির ভাইয়ের বাবাকে বলছেন যে এই মাসুদকে গরম পানি দে, ওকে গোসল দিয়ে ঘরে নিয়ে আয়। এরপর উনি বলছেন আজকে তুমি যার হাত থেকে বেঁচে আসছো একে আমরা পিচ্চি পিশাচ বলি। এই খুঁজের সবচাইতে শক্তিশালী পিশাচ এটা। এটা ছোট আকৃতিতে থাকে বলে এটা পিচ্চি পিশাচ নামেই অনেকে ডেকে থাকে। ওর হাত থেকে সবাই বাঁচে না। কিছুদিন আগেই এই পিশাচটা এক মেম্বারকে মেরে ফেলেছিল। ঘোড়ার উপরে চড়ে আসছিল, ওই অবস্থাতেই তাকে এক চর মারে, সে ঘোড়ার উপর থেকে ছিটকে পড়ে। এরপর তার মাথাটা শুকনো মাটিতে পুঁতে ফেলেছিল। এটা পরবর্তীতে জানা গিয়েছিল। ওই পিশাচটাকে আরেকজন হাজির করেছিল, তারপর জানা যায় যে কিভাবে পিশাচটা মেরেছিল। আল্লাহর অশেষ রহমত যে আমার মেয়ের কপালে দুঃখ রাখে নাই, এই কারণে তুমি বেঁচে গেছো। প্রিয় লিসেনার্স, এখানে প্রশ্ন হলো যে এই যে মনির ভাইয়ের নানা, ওনাকে এই বিষয়টা কে বলল? ব্যাপারটা হলো যে উনি কোনো কবিরাজও ছিলেন না, কোনো আলেমও ছিলেন না, কোনো মুফতিও ছিলেন না। জিন রিলেটেড কোনো সমস্যার সমাধান উনি করতেন না। তাহলে উনি কিভাবে জানতেন এই ব্যাপারটা? পরবর্তীতে জানা গিয়েছিল যে এই যে মনির ভাইয়ের নানা, এই মনির ভাইয়ের নানা কি করতেন, কোনো ধরনের কোনো এই ধরনের বিদ্যা না থাকলেও রাতের বেলা উনি মাছ ধরতেন, জিনেদের সাথে সীমানা ভাগ করে মাছ ধরতেন, যে তোরা ওই পাশে ধরবি, আমি এই পাশে ধরবো। ওনার অনেক সাহস ছিল। উনি একটা সময় ভ্যান গাড়ি চালাতেন। একবার কি হয়, পুলিশরা আত্মহত্যা করে একটা অর্ধগলিত লাশ এই ভ্যানে উঠিয়ে দিয়ে বলে যে লাশটা জায়গা মতো পৌঁছে দিতে, একটা জায়গায় পাঠাতে হবে আর কি। তো রাত 12টার সময় একা উনি লাশ নিয়ে যাচ্ছিলেন। ওখানে একটা বাজার রয়েছে, গড়গ্রাম বাজার বলে। ওই গড়গ্রাম বাজার উত্তর পাশে একটা ব্রিজ রয়েছে। তখন অবশ্য ওই ব্রিজটা বাঁশের ছিল। তো ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় লাশটা কিভাবে যেন পানিতে পড়ে যায়। এখন কি করবে?
এটা তো একটা পুলিশ কেস, লাশটা তো বুঝিয়ে দিতেই হবে, তা না হলে তো বড় একটা ঝামেলা হয়ে যাবে। তিনি ওই গভীর রাত্রেই খালে নেমে ওই লাশটাকে কাঁধে করে আবার ভ্যানে উঠেন। এরপর লাশটাকে উনি বাড়িতে পৌঁছে দেন। তাহলে বোঝা যাচ্ছিল যে লাশটা পড়ে গেল, উনি সাহস করে আবার ওখান থেকে তুললেন। যদিও বা কোনো প্যারানরমাল ঘটনা ঘটেনি, কতটা সাহস ওনার ছিল, তা না হলে এই কাজটা কি উনি করতে পারতেন? আর ওনার কতটা সাহস ছিল, কোনো ধরনের কোনো তান্ত্রিক কবিরাজ বা হুজুর মুফতি না হয়েও উনি জিনেদের সাথে এলাকা ভাগ করে মাছ ধরতেন। কোনোভাবে জানতে পেরেছিলেন কোনো জিনিস হয়তো বা বলে গিয়েছিল, বা ওই পিচ্চি পিশাচটা এসেই বলে গিয়েছিল, হতে পারে এমনটা কিছু। মনির ভাই জানিয়েছেন ওনার জন্মের 1 বছর আগে ওনার নানা মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, আমরা তার জন্য দোয়া করি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি মনির ভাইকে আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার কাছ থেকে আরো অনেক ঘটনা পাবো, যেহেতু উনি আমাদেরকে জানিয়েছেন যে ওনার নানার সাথে ছোট বড় অনেকগুলো ঘটনা রয়েছে, সেগুলো পাঠাবেন উনি। আমরা অপেক্ষায় থাকবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের থার্সডে নাইটের 143তম আয়োজনের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম শেখ রিয়াজুল রহমান। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জয়পুর গ্রামে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। ঘটনাটি ওনার নানি ওনাকে বলেছিলেন, আর নানি আবার পেয়েছিলেন নানার কাছ থেকে। নানার নাম দুলাল মল্লিক। ঘটনার সময়কাল 100 বছরের মতো হবে, এত আগের। তখন কিন্তু দেশ ভাগ হয়নি, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব একই সাথে ছিল। তখন কিন্তু গ্রামগঞ্জে কোনো ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল মাটির, গাছপালা এত বেশি ছিল ওই গ্রামে, মানে যেই গ্রামের ঘটনা বলছি ওই গ্রামে ঘর বাড়ি আছে কি নাই দূর থেকে বোঝাই যেত না। ঘটনাটি ঘটেছে ওনার নানার এক বন্ধুর মৃত্যুর সময়। নানার বন্ধুর নাম হচ্ছে রফিক। যাই হোক, ঘটনায় আসা যাক। যেদিন ঘটনা ঘটে ওই দিন সন্ধ্যা হতে না হতেই এই রফিকের বাড়িতে হইচই পড়ে যায়। গ্রামের কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ নাড়ি পরীক্ষা করে বললেন রফিক আর এই দুনিয়াতে নেই। রফিক খুবই ভালো মানুষ ছিলেন। তিনি সকলের সহযোগিতায় এগিয়ে আসতেন, সবাইকে ভালোবাসতেন। হিন্দু মুসলিম বলে ওনার কাছে কোনো কথা ছিল না। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে বিপদে সহায়তা করাই ছিল ওনার হৃদয়ের একটা তৃপ্তি। কোনো মানুষ ওনার কাছে খাবার চেয়ে না খেয়ে ফেরত গেছে এমনটা খুব একটা শোনা যেত না। আর এমন একটা সময়ে এই রফিক মারা যান। ওই সময় ওনার ছেলে বাড়িতে নেই, ওনার স্ত্রী আছেন, অন্যান্যরা আছেন, কিন্তু ওনার ছেলে বাড়িতে নেই। ওনার ছেলে ব্যবসার কাজে নদীর ওপারে গেছেন। গ্রামের কয়েকজন মুরব্বী আসেন রফিকের বাড়িতে। তারা পরামর্শ দেন দ্রুত লাশকে দাফন করতে হবে। ইসলামিক রীতি অনুযায়ী লাশ দাফন দ্রুতই হওয়া উচিত। লাশ দাফন করার দায়িত্ব নিলেন ওই গ্রামেরই কয়েকজন যুবক। রফিক সাহেব যখন ইন্তেকাল করেন তখন সময়টা সন্ধ্যার একটু আগে, মাগরিবের আজান তখন হয়নি। রফিক সাহেবের ওসিয়ত ছিল নদীর ওই পাশের একটা গ্রাম রয়েছে, ওইখানে যেন তাকে দাফন করা হয় উনি যখন মারা যাবেন। এটা আগে থেকে উনি ওসিয়ত করে গিয়েছিলেন। যেহেতু ওনার ওসিয়তের ব্যাপারটা ওনার পরিবারের সদস্যরা জানতেন, ওনার স্ত্রী জানতেন, অন্যরা জানতেন, যার কারণে ওখানে তাকে দাফন করতে হবে। কিন্তু সমস্যা হলো ওই জায়গাটা দূরত্ব, মানে যেই জায়গার কথা উনি বলেছিলেন ওনারই পূর্বপুরুষদের ভিটা ওখানে আর কি, ওই জায়গাটার দূরত্ব এই বাড়ি থেকে, মানে উনি যেখানে মারা গেছেন সেখান থেকে প্রায় 8 কিলোমিটারের মতো হবে। এটাও সমস্যা না, সমস্যাটা শুরু হলো লাশটাকে গোসল করিয়ে জানাজা পড়ানোর পর হঠাৎ করে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। গ্রামের মানুষরা যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। লাশটাকে দাফন করার দায়িত্ব যে কয়েকজন যুবক নিয়েছিলেন তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন যে এত রাত্রে লাশটাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে। এদের মধ্যেও সবাই চলে গেল, রয়ে গেল মাত্র দুজন। এই দুজন যুবকের একজনের নাম জুলফিকার, আরেকজনের নাম হচ্ছে হাফিজুল। এই হাফিজুল এবং জুলফিকার তারা দুজন খুবই ভালো বন্ধু। এত ঝড় বৃষ্টির রাত্রে তারা কিভাবে নৌকা নিয়ে লাশটাকে পার করবেন
তারপরে আরো অনেকটা পথ যাবেন। এই অসময়ে রফিকের ছেলেও বাড়িতে নেই, তারা দুজনে আসলে কিভাবে নিয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করছেন। হঠাৎ করে দেখা গেল পাশের বাড়ির একজন মুরব্বী আসছেন। সেই মুরব্বীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তো এই মুরব্বীকে ওনারা অবশ্য চাচা বলে সম্বোধন করতেন। তো সেই মুরব্বী আসেন, এসে বলেন, চলো আমি তোমাদের সাথেই যাব। সেই দুই বন্ধু বলছেন যে চাচা তুমি কিভাবে যাবে আমাদের সাথে এত ঝড় বৃষ্টির রাত্রে? তখন সেই রশিদ মিয়া চাচা বলেন, কেউ যেহেতু যাচ্ছে না, কাউকে না কাউকে তো যেতেই হবে, তোমরা একা কি আর পারবা? আমি না হয় যাই, যতটুকু উপকারে লাগতে পারি লাগবো। রফিক তো খুবই ভালো মানুষ ছিল, কত মানুষের উপকার করত, কিন্তু ওর লাশ এভাবে পড়ে থাকবে এটা তো হতে পারে না, চলো আমি যাব। যাই হোক, এই দুই বন্ধু আর কথা না বাড়িয়ে লাশটাকে ওনারা নৌকায় তোলেন। নৌকা দুইটা, একটা নৌকাতে জুলফিকার এবং হাফিজুল আর লাশ, আর আরেকটা নৌকা একটু ছোট, সেখানে দুজন ওঠা যায় না, ওই নৌকাটায় উঠলেন সেই রশিদ মিয়া। লাশটাকে নিয়ে তারা যাত্রা শুরু করলেন দাফন করার উদ্দেশ্যে। নৌকাটা নদীর মাঝ বরাবর যখন আসে তার আগ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা কমে এসেছিল, কিন্তু যখনই মাঝ বরাবর এসেছে তখন আরো জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। এত ঝড় যে নদীর যে ঢেউ ওঠা শুরু করলো, সেই ঢেউয়ে চাচার নৌকা যে কোথায় গেছে এটা ওনারা দেখতে পেলেন না। জুলফিকার হাফিজুল চিন্তা করলেন যে এই চাচাকে নিয়ে আসলাম, নিশ্চয়ই নৌকা ডুবে গেছে, চাচার অবস্থা তো খারাপ, এক লাশ দাফন করতে এসে চাচা না লাশ হয়ে যায়। ওনারা এই চিন্তা করছেন। এর ভিতরে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে একজন যে হাফিজুল, সে দেখে দূরে একটি বাঁশঝাড় দেখা যাচ্ছে। তখন হাফিজুল জুলফিকারকে বলে, জুলফিকার ওই দেখ দেখ একটা বাঁশঝাড় মনে হচ্ছে না? জুলফিকার বলে তাহলে ওইদিকে চল। তখন আবার হাফিজুল বলে যে এইখানে আমি তো কোনোদিন বাঁশঝাড় দেখি নাই, হঠাৎ করে বাঁশঝাড় এখানে, বিষয়টা কেমন লাগছে আমার কাছে। জুলফিকার বলে, আরে অত ভাবে লাভ নাই রে, এই ঝড়, তারপর নদীর মাঝখানে আছি, কিছু দেখা যাচ্ছে না, তুই বলছিস যাবি না, আরে আমরা তো ঢেউয়ের কারণে দূরে সরে চলে আসছি, এমন জায়গায় আসছি এখানে হয়তো তুই খেয়াল করিস নাই, চল চল তাড়াতাড়ি চল। ওনারা ওই ঝড়ের মধ্যেই তাড়াতাড়ি করে নৌকা ওইদিকে নিতে থাকেন। আল্লাহর রহমতে সহি সালামতে ওখানে নৌকা নিয়েও আসেন। তো নৌকাটাকে তীরে নিয়ে আসেন, লাশটাকে নৌকা থেকে তুলে নদীর পাড়ে তোলা হলো এবং ওই বাঁশের নিচেও নিয়ে আসা হলো। দুই বন্ধু লাশটাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, তারা দেখছে যে আশেপাশে কোথাও কোনো ঘর বাড়ি নাই, একেবারে জনশূন্য। এই অন্ধকার রাত্রে তারা পথ হারিয়ে ফেলেছে। হঠাৎ তারা দেখে তাদের পেছনের দিক থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে, এই জুলফিকার, এই হাফিজুল। তারা দুই বন্ধু এরকম ডাক শুনে হঠাৎ করে চমকে যায়, রীতিমতো ভয়ই পেয়ে গেছে। তারা খেয়াল করলো ওই যে সেই রশিদ চাচা ডাকছে। তখন জুলফিকার বলে, আরে চাচা তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? তখন চাচা বলে, আমি তোদের নৌকা দেখে এখানে চলে আসছি। চাচা আসাতে হাফিজুল কেমন যেন সন্তুষ্ট না, সে মনে মনে ভাবছে এত অন্ধকারে সামনের মানুষকে দেখা যাচ্ছে না, আর উনি নৌকা চিনে চলে আসছেন, বিষয়টা কেমন অবাক করা ব্যাপার। হাফিজুল হঠাৎ করে দেখে চাচার চোখ দুটো কেমন যেন লাল দেখাচ্ছে। তখন হাফিজুল বলে ফেলে, চাচা তোমার চোখ দুটো এত লাল কেন? তখন চাচা বলে, আরে ঝড়ের পানি পড়ছে তো চোখে, এই জন্য মনে হয় একটু লাল দেখাচ্ছে, আর ঝড়ে কিছু ধুলাবালিও চোখে লাগছে এই জন্য। জুলফিকার এতক্ষণে তেমন কিছু লক্ষ্য করছিল না, এবার তারও কিছু ভয় হতে লাগলো মনে, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়ই তো চাচা আসছে, তাহলে ঝড়ের ভিতরে ধুলাবালি কিভাবে চাচার চোখে ঢুকলো? চাচার তো ধুলাবালি চোখে ঢোকার কথা না, বৃষ্টিতে তো সব ধুলাবালি এখন কাদা হয়ে গেছে, নিশ্চয়ই চাচা কিছু লুকাচ্ছে। এই কারণে জুলফিকার একটু ভয় পাচ্ছিল। চাচা আবার বলে ওঠে, এই বাঁশঝাড়ের ভিতর না দাঁড়িয়ে চল ভেতরের দিকে কোনো একটা গাছের নিচে দাঁড়াই, নদীর পাড়ে ভেজার থেকে একটু দূরে যাই, বড় কোনো গাছের নিচে বসি, তাতে কম ভিজবো। তো জুলফিকার বলে, চলো ভিতরে যাই। হাফিজুল বলে, না চাচা আমরা এখানেই ঠিক আছি। জুলফিকার বলে, আরে হাফিজুল তুই খালি বেশি বুঝিস, চাচা তো ঠিকই বলছে, মুরব্বীদের কথা শুনতে হয়, চল। তারাও এখানে লাশটা রেখেই অন্যদিকে যেতে থাকে।
জুলফিকারের কথায় হাফিজুলও যাওয়া শুরু করে। ওই চাচার পেছন পেছন বড় একটা বট গাছের নিচে গিয়ে তিনজন দাঁড়ায়। কিছুক্ষণ সময় কেটে যায়, চাচা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই সময় হাফিজুল মনে মনে ভাবছে যে আচ্ছা, লাশটাকে যে নদীর পাড়ে রেখে এলাম, এই রাতের বেলা লাশটাকে যে কোনো যদি জীবজন্তু খাওয়া শুরু করে, শিয়াল টেনে নিয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি জবাব দেবো ওর পরিবারের কাছে? হঠাৎ করে এই দুইজনই খেয়াল করলো এই রশিদ চাচা তাদের কাছে নেই। হাফিজুল জিজ্ঞেস করে, এ জুলফিকার চাচা কোথায় রে? এখানেই তো ছিল, লোকটা কোথায় গেল? হাফিজুল বলে, আমার কাছে ব্যাপারটা সুবিধার লাগছে, তাড়াতাড়ি চল নদীর পাড়ে যাই। তারা দুই বন্ধু যখন তাড়াতাড়ি করে নদীর পাড়ে যায়, গিয়ে দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য। এই যে চাচা রশিদ চাচা, সে আসলে চাচা নয়, এটা একটা ভয়ঙ্কর রাক্ষস জিন, মানুষ খেকো জিন। এই জিন লাশটার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সময় দুই বন্ধু জোরে জোরে সূরা পড়তে থাকে এবং জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকে। নদীর ঢেউয়ে নৌকাটা কিছুটা দূরে সরে গিয়েছিল, যদিও বা নৌকাটা বাঁধা ছিল। যদি বাধা না থাকতো নৌকাটা যে কোথায় যেত তার ঠিক ঠিকানা ছিল না। তবে পাড় থেকে কিছুটা দূরে সরে চলে গিয়েছিল, দড়িটা যত বড় ঠিক ততটুকুই দূরে সরে গিয়েছিল। এখন দুই বন্ধু ওই নৌকার দিকে দৌড়াতে থাকে আর সূরা পড়তে থাকে। তারা কাছে গিয়ে দড়ি ধরে নৌকাটাকে আবার কাছে নিয়ে আসে, নৌকায় ওঠে, নৌকা বাইতে শুরু করে। তারা যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। নৌকা নিয়ে তারা কিছুটা যখন দূরে চলে আসে, তখন দূর থেকে সেই রাক্ষস জিনটা চিৎকার করে বলে ওঠে, আমি হচ্ছি কলিজা খেকো জিন, কলিজা আমার খুব ভালো লাগে। মরা মানুষের কলিজা ভালো লাগে, আর জোয়ান মানুষের কলিজা আরো বেশি ভালো লাগে। তোদের দুজনের কলিজা খাওয়ারও শখ ছিল রে, বেঁচে গেলি। এইটার কলিজা খেয়েই তোদের দুইটাকে ধরতাম। এই কথা শোনার পর এই জুলফিকার এবং হাফিজুল আরো জোরে জোরে সূরা পড়তে থাকে, আল্লাহ বাঁচাও বলতে থাকে। কোন একটা পর্যায়ে তারা নৌকার মধ্যেই বেহুশ হয়ে পড়ে। ততক্ষণ অবশ্য ঝড় কমে এসেছিল। তাদের যখন হুঁশ ফেরে তখন তারা দেখে তারা নিজেদের বাড়িতেই শুয়ে আছে। ওরা বলে যে আমরা কিভাবে এলাম? তখন সবাই বলে যে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে দেখে যে একটা নৌকা ভাসছে, আর নৌকার ভিতরে তারা দুজন বেহুশ হয়ে পড়ে আছে। সেই জেলেরাই চিনতে পেরে ওদেরকে বাড়িতে নিয়ে আসে। গ্রামবাসীরা জিজ্ঞেস করলে তখন তারা পুরো ঘটনাটা খুলে বলে, আর ওই চাচার নাম বলে যে সেই চাচা কলিজা ছিঁড়ে খেয়েছে। তারপর সেই চাচার বাড়িতে যাওয়া হলো, গিয়ে দেখা গেল ওই চাচার 1 মাস আগে পা ভেঙে গিয়েছিল। গ্রামের কিছু টোটকা চিকিৎসা নিয়েই সে বাড়িতে শুয়ে আছে, সে বাড়ির বাইরে খুব একটা যেতেই পারে না। তাহলে কে গিয়েছিল তাদের সাথে? গ্রামের ইমাম সাহেবের কাছে বিষয়টা যখন বলা হয়, তখন ইমাম সাহেব বলেন যে ভয়ঙ্কর এক দুষ্টু জিনের খপ্পরে তারা পড়েছিল। তো যাই হোক, সকাল হতে না হতেই যখন এই বিষয়টা জানাজানি হয়ে যায়, আবার সেই লাশটা খোঁজার জন্য সকলে রওনা হয়ে যায়। গিয়ে দেখা যায় সত্যি ওখানে একটা বাঁশঝাড় রয়েছে। ওই বাঁশঝাড়টা মূল জায়গা থেকে বেশ খানিকটা দূরে, আর ওখানে লাশটা পড়ে আছে। লাশটা অবিকৃত থাকলেও শুধু বুক ফেরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে, আর সবকিছু ঠিকঠাক আছে, শরীরের অন্য কোনো জায়গায় আঘাত করা হয়নি। এরপর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী লাশটাকে আবার পুনরায় নিয়ে আসা হয়। এর মধ্যে তার যে ছেলে, যে রফিক সাহেবের ছেলে, সেও চলে আসছে। তারপর লাশটাকে পুনরায় গোসল করিয়ে জানাজা দিয়ে এরপর এই রফিক সাহেবের ইচ্ছা অনুযায়ী সেই জায়গায় আবার নিয়ে যাওয়া হয় যেখানে তার সমাহিত হওয়ার শেষ ইচ্ছা ছিল, সেখানেই তাকে দাফন করা হয়। এই ঘটনার পর থেকে নাকি এখন পর্যন্ত ওই গ্রামে সন্ধ্যার পর কখনোই আর লাশ দাফন করা হয় না, সকালবেলা হয়। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রিয়াজুল ভাইকে, দেশের বাইরে থেকে আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছেন। পশ্চিমবঙ্গে আমাদেরও অনেক লিসেনার রয়েছেন যারা ঘটনা পাঠান। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরো অনেক ভয়ের ঘটনা পাবো, এটাই আশা করছি। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের এবারের থার্সডে নাইটের 143তম আয়োজনের 6ষ্ঠ এবং শেষ ঘটনায়। সময় অনেক দ্রুতই কেটে যায়, যেভাবে কেটে গেল পুরো রমাদান।
আর এই ঘটনাগুলো শুনতে শুনতেই অল্প সময়ের মধ্যেই যেন শেষ হয়ে যাচ্ছে এপিসোডটা। এভাবেই কিন্তু প্রতিনিয়তই আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, টেরও পাচ্ছি না কখন মালাকুল মউত আল্লাহর নির্দেশে আমাদের সামনে হাজির হবেন। প্রিয় লিসেনার্স, প্রতিনিয়তই আনন্দের সময়গুলো আমরা খুব দ্রুতই পার করে ফেলি, জীবনটাও প্রতিনিয়তই এইভাবেই আমরা পার করে ফেলছি। জানি না আমরা আমাদের এই জীবনের কতটুকু অংশ ভালো কাজে ব্যয় করতে পারছি, আর যেই সময়টুকু ভালো কাজে ব্যয় করতে পারছি সেই সময়টুকুই বা কতটুকুই আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে। চলুন প্রিয় লিসেনার্স, আমরা আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায় চলে যাই। আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ বেলাল খান। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের চর বেরুবাড়ি চেয়ারম্যান পাড়া গ্রামে। ঘটনাটি ওই গ্রামেরই। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম ছিল মোহাম্মদ জব্বার মিয়া। ঘটনা ঘটার সময়কালটা 2010-11 সাল এরকম আশেপাশে হবে, সময় এরকমই হবে বলে জানিয়েছেন আর কি আমাদেরকে। তো এই যে যিনি জব্বার মিয়া, ওনার কাজ বা পেশা ছিল মাছ ধরা। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ বেলাল খান, উনি জানিয়েছেন যে উনি ছোটবেলা থেকেই দেখে আসছেন যে এই জব্বার মিয়া প্রতিনিয়ত মাছ ধরেন, নদীতে খালে মাছ ধরেন, এভাবেই উনি সংসার চালান। বিকেল বেলা যান মাছ ধরতে, তো ভোরবেলা আসেন, বিভিন্ন জায়গায় উনি জাল পাতেন। তো ঘটনা যখন ঘটে ওই সময় সিজনটা ছিল শীতের। শীতের দিনে বিভিন্ন ডোবাতে তেমন পানি ছিল না, ডোবার পাশে অনেক পুরনো কিছু গাছ লাগানো ছিল, আর ওই গাছগুলোতে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে ওনার এই সমস্ত ঘটনার প্রতি কোনো আগ্রহ ছিল না, কারণ ওর পেট চালাতে হবে, পরিবারের লোকজনের মুখে আহার তুলে দিতে হবে। এই জন্য কোথায় কি ভয়ের ঘটনা ঘটলো না ঘটলো, কোথায় কোন প্যারানরমাল বিষয় আছে, এটা নিয়ে উনি অতটা মাথা ঘামাতেন না। সাহসীও ছিলেন বটে উনি, যেহেতু রাত বিরেতে মাছ ধরতেন। আর ওই যে গাছগুলোর কথা যেগুলো আমরা মাত্রই বললাম, এই গাছগুলোতেও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পিশাচ ছিল। জব্বার মিয়া এগুলোতে তো ভ্রুক্ষেপ করেনি না, উল্টো থোড়াই কেয়ার করেন, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাও বলেন। একদিন বিকেল বেলায় জাল বসিয়েছেন, বিকেল থেকেই তখন কুয়াশা পড়ে গিয়েছিল। এমনি গ্রাম অঞ্চলে কুয়াশাটা একটু বেশিই পড়ে। তো উনি জাল বসানোর পর কিছু সময় পর পর আবার সেই জালগুলো চেক করেন। উনি জাল বিছানোর পর মোটামুটি অনেকক্ষণ হয়ে যায়, সন্ধ্যার পরে জাল বিছিয়েছেন, চিন্তা করেছেন যাই বাড়িতে যাই, বাড়িতে গিয়ে একটা ঘুম দেই, ফজরের আজানের পরে আসবো। তা উনি বাড়িতে গিয়েছেন, চিন্তা করেছেন ফজর আজান দিয়ে দিয়েছে। সাধারণত উনি ঘুম থেকে ওই সময়ই ওঠেন, তবে ওই দিন কোনো কারণে বুঝতে পারেন না যে কয়টা বাজে। উনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, যেই জায়গাতে জাল পেতেছেন ওই জায়গাটাতে যেতে নৌকার দরকার হয়, বর্ষাকালেও দরকার হয়, শীতকালেও দরকার হয়। তো ওনার নৌকা তো একটা জায়গায় বাঁধাই ছিল, উনি ওই নৌকাটা নিয়ে জাল তুলতে গিয়েছেন। জাল তোলার সময় কিন্তু উনি নৌকার এক মাথায় বসেছেন, আর যেই মাথায় বসেছেন নৌকার অপর মাথাটা কিন্তু ওনার ভারে কিছুটা উঁচু হয়ে গিয়েছে। হঠাৎ করে মনে হলো উনি যেই অংশে বসেছেন ওই অংশটুকু আস্তে করে অনেকটা উঁচু হয়ে গেল। উঁচু বলতে অনেক উঁচু, ঠিক যেন অপর মাথায় অনেক ভারী কিছু একটা রাখা হয়েছে। তা না হলে এই মাথা একটা মানুষ নিয়ে এত উঁচু হওয়ার কথা না। উনি পেছন দিকে তাকান, কিন্তু তাকিয়ে নৌকার অপর মাথায় কোনো কিছু দেখতে পান না, তবে নৌকার অপর মাথা যে দেবে গিয়েছে ভারী কোনো কিছুর চাপে, এটা উনি খুব ভালোই বুঝতে পারেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, লোকজন নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে নৌকাটা এভাবে দেবে গেল কেন অপর পাশ, আমি বা উঁচু হয়ে গেলাম কেন, আমি তো নিচুই ছিলাম, নৌকার অন্য মাথা উঁচু ছিল। উনি এই চিন্তা করতে করতে হঠাৎ করে আবার উনি আস্তে আস্তে নিচু হতে থাকেন, নৌকাটা একদম স্বাভাবিক হয়ে যায়। জব্বার মিয়া তখন বুঝতে পারেন যে আসলে এখানে কিছু একটা ছিল, তা না হলে
এখন স্বাভাবিক হয়ে গেল কেন? এরকম ভাবছেন, চিন্তা করলেন আর ধূর, মনে হয় উল্টাপাল্টা কিছু চিন্তা ভাবনা করছেন, বা কোনো কারণটা হতেই পারে, অনেক সময় ঢেউয়ের কারণে হতে পারে, কিন্তু ওখানে তো ঢেউ নাই, একদম স্থির পানি। যাই হোক, উনি 7-5 না ভেবে কাজ চালাতে লাগলেন, মাছ তুলছেন। মাছ তোলা শেষ, এমন অবস্থায় হঠাৎ করে আবারও একই ঘটনা ঘটলো। এবারও মনে হলো উনি আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছেন, অপর পাশ নিচু হয়ে গেল, মনে হলো আবার ভারী কিছু বসেছে। অল্প কিছু সময় পর আবার স্বাভাবিক হয়ে গেল। জব্বার মিয়া এবার একটু ভয় পেলেন। দ্রুত নৌকা নিয়ে উনি পাড়ে চলে আসলেন, মাছগুলো নিয়ে উনি বাজারে চলে যান। তখন অবশ্য সকাল সকালই হয়ে গিয়েছিল বটে, তবে চারদিকে যে এত সকাল বিষয়টা এরকম না, কিছুটা অন্ধকার ছিল। উনি ওই রাত্রে যখন ঘুমিয়েছেন, সকালে তো মাছ বিক্রি করেছেন, রাত্রে আবার যখন ঘুমিয়েছেন, সন্ধ্যার সময় কিন্তু উনি মাছের জন্য জাল পেতে আসছেন আর কি, ওই জায়গা থেকে, গাছের কাছেই। রাত্রে সে ঘুমিয়েছেন, ঘুমানোর পর উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন একটি কালো ছায়া তার কাছে এসে বলছে, জব্বার মিয়া, তুই এত জায়গা বাদ দিয়ে আমার থাকার জায়গায় এসে তুই প্রতিদিন বিরক্ত শুরু করছিস, ওখানে কেউ আসে না, তুই এসে আমাকে বিরক্ত করিস। আমি তো তোর কাছে কখনো যাই নাই, তুই আমার কাছে এসে বারবার কেন বিরক্ত করছিস? আজকেই শুরু, আজকেই শেষ। তোর কাছে স্বপ্নের মধ্যে আমার আশা। গত রাত্রে আমি তোকে ভয় দেখিয়েছিলাম যাতে তুই ভয় পেয়ে চলে যাস, তারপর তুই ভয় পাস নাই, তুই পরের দিন আবার এসে জাল পেতেছিস। বাধ্য হয়ে আমি স্বপ্নে এসে তোকে দেখা দিলাম। মনে রাখিস, এরপর থেকে তোকে যেন এখানে আমি না দেখি, আর যদি দেখি তাহলে তোর কি পরিণতি হবে সেটা আমিও বলতে পারবো না, এটা মনে রাখিস। স্বপ্নের মধ্যে এরকম একটা হুমকি দেয়। ঘুম ভেঙে যায় জব্বার মিয়ার। ঘুম ভাঙার পর উনি চিন্তা করেন, আরে ধুর, এটা কোনো স্বপ্ন? দুঃস্বপ্নে এসব তো সবসময়ই মানুষ দেখে অবচেতন মনে। আগের রাত্রে ওই যে ওরকম ঘটনা ঘটছে, তারপর ভোরের দিকেও ঘটছে, এই জন্য মনে হয় অবচেতন মনে এটা উনি দেখেছেন, এরকম চিন্তা করেছেন। তো স্বপ্ন দেখার পর উনি কি করেছেন, উনি দেখলেন যে কয়টা বাজে, মনে হলো ফজর আজান দিয়ে দিয়েছে। চিন্তা করলেন, যাই আমার জালটা তুলে নিয়ে আসি, মাছ তো ধরতে হবে, জাল পেতে আসছেন উনি। তো উনি বের হয়ে যান বাসা থেকে। নির্দিষ্ট পথ হাঁটার পর ওই জায়গায় যাওয়ার জন্য আবার নৌকা ব্যবহার করতে হবে, উনি নৌকা নিয়ে ওই জায়গায় গিয়েছেন। তো যাওয়ার পর উনি জালগুলো চেক করছেন, দেখা গেল বেশ ভালোই মাছ পড়েছে। উনি মাছগুলো তুলে নৌকায় রাখছেন, নৌকার একটা পাশে বসে রয়েছেন। হঠাৎ করে এবার মনে হলো নৌকার অন্য পাশ দেবে গেল এবং উনি উঁচু হয়ে যাচ্ছেন, মানে নৌকার অপর পাশ উঁচু হয়ে যাচ্ছে। এইবার উনি প্রথমবারের মতো সামনাসামনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান খুব কালো লোমশ একটা অবয়ব বসে আছে, আর লম্বা করে হাত বাড়িয়ে দিয়ে ওই মাছ যেগুলো রাখা হচ্ছে নৌকার মাঝখানে এগুলো খাচ্ছে। এটা দেখে ওনার প্রচন্ড রাগ হয়। উনি করেছেন কি, মাছ তোলা বাদ দিয়ে নৌকার উপরে উঠে, নৌকায় কিন্তু বৈঠা ছাড়াও লম্বা একটা বাঁশ রাখা হয়, এই লম্বা বাঁশ দিয়ে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় যদি বৈঠা ব্যবহার না করা যায়। উনি ওই বাঁশটা নিয়ে করেছেন কি, ওই অবয়বটার গায়ে সজোরে আঘাত করেছেন। আঘাত করার পর মনে হলো উনি বাতাসে এই বাঁশ চালিয়েছেন। ওই বাঁশটা শরীরটা ভেদ করে নৌকারই অপর পাশে গিয়ে ঠন করে লেগে যায় এবং শব্দ হয়। উনি তো শরীরের শক্তি দিয়ে মূলত এই বাঁশটা দিয়ে আঘাত করেছিলেন, তো যেহেতু তার শরীর ভেদ করে এসে নৌকার অপর পাশে লেগেছে বাঁশটা, শরীরের ভারসাম্য আসলে উনি রক্ষা করতে পারেন নাই, উনি নৌকা থেকে পড়ে যান। আর তখনই ওই পিশাচটা তার উপর চড়াও হয়, তাকে ক্রমাগত চুবাতে থাকে। তবে অল্প কয়েকটা চুবানি দেওয়ার পর দূর থেকে ফজরের আজান ভেসে আসে। উনি যখন বের হয়েছেন তখনও ফজরের আজান হয়নি, তবে ফজরের আজান হওয়া ভাব ছিল, এমন একটা অবস্থা আর কি। তো ওই অবয়বটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো উনি কোনো মতো ওইখান থেকে মাছটাস রেখেই, ওই জাল ওভাবে রেখেই নৌকা নিয়ে তীরে চলে আসেন, বাড়িতে যান, বাড়িতে গিয়ে বলেন এই ঘটনা। তো সকালবেলা যখন এই
ব্যাপারটা চারদিকে ছড়িয়ে পড়ে যে জব্বার মিয়া তো সাহসী মানুষ, সে তো ভূতের হাতে চুবানি খেয়েছে, এরকম কথা চারদিকে ছড়িয়ে পড়ে। আশপাশ থেকে লোকজন আসে, তখন অনেকেই পরামর্শ দেন যে এইগুলো যদি একবার পিছে লাগে ঝড়ে কিন্তু যায় না, ওই জায়গাটা ভালো না, এগুলো সহজে যাবে না, দ্রুত কোনো একটা হুজুর দেখাতে হবে, ভালো কোনো কবিরাজ দেখাও। কবিরাজ ওই অবস্থায় কোথায় পাওয়া যায়? 2 গ্রাম পরে একটা কবিরাজের খোঁজ পাওয়া যায়, তো তাকে ডেকে আনা হয়। কবিরাজ চলে আসেন, কবিরাজ চলে আসার পর কিছুটা ঝাড়ফুঁক করেন এবং শোনেন যে কি হয়েছে, আসলে তাকে কে মেরেছে এইভাবে, ওখানে কে আছে, এই বিষয়টা জানার জন্য কবিরাজ তার সাথে থাকা বেশ কিছু জিনগুলোকে ওখানে পাঠিয়ে দেয় খোঁজ খবর আনার জন্য ওই সময়টাতে। এটা কিন্তু দিনের বেলায় হচ্ছে আর কি। তো মোটামুটি 5 মিনিট পরেই মাত্র একটা জিন কবিরাজের কাছে ফেরত আসে। তো কবিরাজ জিজ্ঞেস করে যে তুমি একা আসছো কেন, অন্যগুলা কই? তখন সেই জিন জানায় যে সাথে যারা ছিল প্রত্যেককেই ওই ভয়ঙ্কর পিশাচটা নিমেষেই হত্যা করে ফেলেছে, আর আমাকে হত্যা করেনি, খবর যেন আমি পাঠাতে পারি এই জন্য। খবর এইটাই যে ওই জায়গাতে কোনোভাবেই যাওয়া যাবে না, ওখানে যেন কেউ মাছ ধরতে না যায়, ওখানে খুব ভয়ঙ্কর শক্তিশালী একটা পিশাচ থাকে, ওখানে মাছ ধরা নিষেধ, আর জব্বার মিয়াকে বাঁচানোর কোনো সুযোগ নাই। আর কবিরাজ তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও তাহলে ওই জিনটা এখনই এখানে চলে আসবে আর তোমার ঘাড় মটকে দেবে। এই কথা শোনার সাথে সাথে কবিরাজ তার তল্পি তল্পা নিয়ে ঝেড়ে দিয়েছেন এক দৌড় ওখান থেকে। এই ঘটনার পর থেকেই অল্প কয়েকদিনের ব্যবধানে এই জব্বার মিয়া এমন শুকিয়ে যান, মনে হচ্ছে একটা কঙ্কালের উপর জাস্ট খালি চামড়া লাগানো হয়েছে। উনি খেতে পারতেন না, কিন্তু এত দ্রুত শরীরের এত অবনতি, এটা অবিশ্বাস্য। অল্প কয়েকদিনের মধ্যেই উনি মারা যান। এরপর থেকে ওই জায়গাতে এখনো পর্যন্ত কেউ মাছ ধরতে যায় না, কি বর্ষাকাল কি শীতকাল, কেউই যায় না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মাছ ধরা রিলেটেড ঘটনাগুলো আমাদের বাংলাদেশে ভৌতিক ঘটনার প্রেক্ষাপটে ক্লাসিক্যাল ঘটনা, মানে যখনই ভৌতিক ঘটনার আলোচনা উঠে আসে, মাছ ধরা কেন্দ্রিক ঘটনাগুলো যদি আমরা না শুনি মনে হয় সেগুলো অপূর্ণই থেকে গেল। শেষ ঘটনা দিয়েই মনে হয় আজকের এপিসোডের পূর্ণতা পেল। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা আরো একটি ইউটিউব চ্যানেল রান করি আফনান্স বি নামে, সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমাদের ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আফনান্স বি নামে আমাদের ওই চ্যানেলটি। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে এখনো যারা মেম্বার হননি তারা দ্রুত হয়ে যান, আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। প্রিয় লিসেনার্স, ইয়াসার এই হরর থ্রিলার বইটি এখনো যারা অর্ডার করেননি তারাও কিন্তু অনায়াসে অর্ডার করতে পারেন, আর রকমারির অর্ডার লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, ঈদ সমাগত, এই জন্য অনেকেই এখন বাড়ির দিকে যাত্রা শুরু করবেন পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করার জন্য। আপনাদের সকলের যাত্রা শুভ হোক, আনন্দময় হোক, নিরাপদ হোক, আবার নিরাপদভাবে কর্মস্থলে সকলে ফেরত আসুন এই কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। যারা ঘটনা পাঠিয়েছেন সকলের জন্য দোয়া রইল, যারা এতক্ষণ শুনলেন সকলের জন্য দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,